হ্যালো বন্ধুরা, রবিবারের দিলখুশ পর্ব অর্থাৎ কিউএন এপিসোডে আপনাকে স্বাগত জানাই। আমি প্রিয়তোষ। আশা করি ঈদ ভালোভাবেই আপনারা উদযাপন করেছেন। আগের সপ্তাহে আমরা কিউএন এপিসোড আনতে পারিনি, তাই জন্য এই সপ্তাহে অনেক বন্ধুর কমেন্ট নেওয়ার চেষ্টা করেছি। আর যে সমস্ত বন্ধুর কমেন্ট আমি নিতে পারিনি তাদের অলরেডি পার্সোনালি গিয়ে আমি তাদের কমেন্ট বক্সে রিপ্লাই দিয়ে দিয়েছি। আজকে আর ওয়েট করাইনি, আগে রিপ্লাই দিয়েছি, তারপরে কিউএন এ ভিডিওটা আমি শ্যুট করতে বসছি। যাই হোক, এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন নেওয়ার থাকে আজকের যে ভিডিও রয়েছে তার কমেন্ট বক্সে করে রাখবেন। অবশ্যই আগামী সপ্তাহে আপনার উত্তর দেওয়ার চেষ্টা করব। যে সমস্ত ভ্যালিড প্রশ্ন আমি পেয়েছি যেগুলো অনেকের কাজে লাগবে সেই সমস্ত প্রশ্নগুলোই আমি আজকে তুলে এনেছি। কোনো রকম কথা বাড়াচ্ছি না, শুধুমাত্র লাইক বাটনটা প্রেস করে ওটা একটু গাড়ি স্টার্ট দেওয়া আর কি। লাইক বাটনটা ঠুকে দিয়ে চলুন প্রথম বন্ধু কে কমেন্ট করেছে দেখুন। আজকের প্রথম বন্ধু কমেন্ট করেছেন মনিকা মালাকার। স্যামসাং গ্যালাক্সি S20 FE ভার্সেস ভিভো V27 কোন ফোনটা কিনলে ভালো হবে। আজকের দিনে S20 FE ফোনটাকে রেকমেন্ড করতে ইচ্ছা করে, কিন্তু যেহেতু ফোনটা পুরনো হয়ে গেছে, আপডেট আসবে না, তাই আজকের দিনে দাঁড়িয়ে ভিভো V27 বেটার। আর আমি হলে আরও একটা ফোন রেকমেন্ড করব, সেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S21 ফ্যান এডিশন। মমিনুল হক দাদা, ভালোবাসা নেবেন। আপনারা সকলে আমাদের পরিবারের ভালোবাসা নেবেন। দাদা, ফোনের মধ্যে যে 5G নেটওয়ার্ক দেওয়া থাকে সেটাকে কি আনলক করা থাকে নাকি কোম্পানি আপডেটের মাধ্যমে আনলক করে দেয়? আমি স্যামসাং গ্যালাক্সি A73 ব্যবহার করি। A73 ফোনটার ক্ষেত্রে কোম্পানি আনলক করে দেয়নি, আপডেটের মাধ্যমে অলরেডি আনলক করে দেওয়া হয়েছে, কারণ স্যামসাং গ্যালাক্সি A73 অলরেডি 5G সাপোর্ট করছে। কিন্তু ইদানিং যে সমস্ত ফোনগুলো লঞ্চ করছে, ধরুন এই 30 দিন বা 45 দিনের মধ্যে যে সমস্ত ফোন লঞ্চ হয়েছে সেগুলোর প্রত্যেকটাতেই কিন্তু 5G নেটওয়ার্ককে আনলক করেই বাজারে লঞ্চ করা হয়েছে। সুতরাং সেই ফোনগুলোর আর আপডেটের দরকার নেই। আমরা আগের সপ্তাহে রেডমি নোট 12 4G ফোনটার সাথে 4 বছরের পুরনো রেডমি নোট 7 প্রো ফোনটার একটা কম্প্যারিজন ভিডিও এনেছিলাম। আজকের দিনে দাঁড়িয়ে কোথায় কোথায় আমরা কম্প্রোমাইজ করছি ফোনের ক্ষেত্রে একই প্রাইস পয়েন্টের একটা ফোনে, সেটা আমি বোঝানোর চেষ্টা করেছিলাম। তো ওই ভিডিওটা পারলে একবার দেখে নেবেন, খুবই ইন্টারেস্টিং ভিডিও। আর ওই ভিডিওটার যে কমেন্ট বক্সে একজন বন্ধু কমেন্ট করেছেন, এমডি সুমন দাদা, বাংলাদেশে 20K মধ্যে নিয়মিত ব্যবহারের জন্য ভ্যালু ফর মানি ডিভাইস কী হবে? 20K মধ্যে রেডমি নোট 12 4G ফোনটাকে আপনারা নিতে পারেন, রিয়েলমি নার্জো 50 প্রো ফোনটাকে আপনারা নিতে পারেন, স্যামসাং গ্যালাক্সি F23 5G ফোনটাও কিন্তু বাংলাদেশে এই 20 বা 21,000 টাকার মধ্যে একটা ভালো অপশন, ওই ফোনটাকেও আপনারা দেখতে পারেন। আর এন ধ্রুব দাদা, আপনাকে অনুরোধ করছি আমার প্রশ্নের জবাব দেবেন। না, অনুরোধ নয়, আপনারা অর্ডার করতে পারেন। আপনাদের এই পরিবারটা, হ্যাঁ এটা আপনাদের পরিবার, আপনাদের এই পরিবারটা আপনাদের কথায় চলে, সুতরাং এখানে অনুরোধের কোনো জায়গা নেই। নোকিয়া ম্যাজিক ম্যাক্স এই ফোনটা কি সত্যিই বাজারে আসবে? নোকিয়া ম্যাজিক ম্যাক্সের নিয়ে এত আপনাদের উন্মাদনা, সেটা নিয়ে আমি অলরেডি একটা আমাদের টেকবে এই পরিবারেই কিন্তু একটা শর্টস ভিডিও আপলোড করেছি, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। না, নোকিয়া ম্যাজিক ম্যাক্স আসছে না, আর বাদ বাকিটা শর্টস ভিডিওতে। এমডি কামরুজ্জামান দাদা, বাংলাদেশে আইকিউর ফোন অ্যাভেলেবেল, আইকিউর ফোন সিকিউরিটি আছে কিনা, যেমন স্যামসাংয়ের নক্স সিকিউরিটি, MIS সেকেন্ড ফেস, এই ধরনের সিকিউরিটি আছে কিনা জানাবেন। স্যামসাংয়ের নক্স সিকিউরিটি সম্পূর্ণ আলাদা ধরনের একটা সিকিউরিটি। MIS সেকেন্ড স্পেস জাস্ট আপনার কিছু ডেটা হাইড করার জন্য কাজে লাগে, কিন্তু নক্স সিকিউরিটি ওটা একটা হার্ডওয়্যার লেভেলের এনক্রিপশন বলতে পারেন। আর হ্যাঁ, আইকিউর ফোনেও কিন্তু এই ধরনের একটা সেকেন্ড স্পেস অপশন রয়েছে। সেকেন্ড স্পেস নেই, ওখানে একটা নিউ ইউজার প্রোফাইল খোলা যায়, অর্থাৎ একটা ফোনের মধ্যে দুটো পার্টিশন খোলা যায়। আপনি জাস্ট ইউজার প্রোফাইল চেঞ্জ করে নেবেন, ওটা সেকেন্ড স্পেস হিসেবেই কাজ করবে। কিন্তু হ্যাঁ, ওই সেকেন্ড স্পেসে বেশ কিছু প্রবলেম রয়েছে, যেমন সেকেন্ড স্পেসের নোটিফিকেশান এলো, সেটা আপনি ফার্স্ট স্পেসে দেখতে পাবেন না, বা মাঝে মাঝে আপনাকে সেকেন্ড স্পেসটা অ্যাক্সেস করলে তবে ওই নোটিফিকেশানটা দেখতে পাবেন। সৌরভ পাল, একটা প্রশ্ন আছে, তার আগে বলে দিই, আপনাকে খুব সুন্দর লাগছে, ধন্যবাদ দাদা। ওই কমিউনিটি যে ছবিটা দিয়েছিলাম ওইটার কথা বলেছেন। আমার প্রশ্ন হলো, স্মার্টফোনে 5G ছিল কিন্তু VoNR ছাড়া লঞ্চ হয়েছিল, এখন স্মার্টফোনটিতে আপডেট দিয়ে VoNR বা 5G কলিংয়ের সুবিধা কি কোম্পানি দিতে পারে? না, কোম্পানি হয়তো VoNR বা 5G কলিং পরিষেবাটা এনাবেল করতে পারবে না, কারণ এখনও পর্যন্ত যে সমস্ত ফোন লঞ্চ হয়েছে, কয়েকটা ফোনের আমি নাম বলছি, MI10i ফোনটাকে মনে আছে, ওই টাইমে লঞ্চ হয়েছিল, ওই ফোনটা 5G ফোন হিসেবে লঞ্চ হয়েছিল, কিন্তু 2 বা 3টে 5G ব্যান্ডের সাপোর্ট ছিল, সেই 5G ব্যান্ড ইন্ডিয়াতে সাপোর্টই নেই। সুতরাং ওই ফোনটাতে কিন্তু জিওর 5G বা অন্যান্য কোম্পানির 5G ইউজ করা যাচ্ছে না। আর আপনি যখন 5G নেটওয়ার্কে থাকবেন, যখন আপনাকে কেউ কল করবে, সেখানে যদি VoNR অপশান অন না থাকে, সেটা অটোমেটিক্যালি 4Gতে কনভার্ট হয়ে যাবে, 4Gতে আপনাকে কথা বলতে হবে। তো পুরোনো ফোনগুলোর ক্ষেত্রে 5G VoNR খুব কম সংখ্যক ফোনেই এই ধরনের প্রবলেম হয়েছে, তবে নতুন ফোনগুলোতে 5G VoNR আপডেট বা এনাবেল হয়েই আসছে। পরের বন্ধু কমেন্ট করেছেন ইমরান খান, বর্তমান সময়ে OnePlus ফোন কতটা স্টেবল আর সফটওয়্যার পারফরমেন্স অর্থাৎ কালারওয়েজ ভার্সেস অক্সিজেনওয়েজ কোনটা বেশি নির্ভরযোগ্য? তাছাড়া বর্তমান সময়ে OnePlus ফোনের ডিসপ্লেতে যে গ্রিন লাইন ইস্যু দেখা যাচ্ছে, তাতে করে OnePlus-এর ওপর ভরসা উঠে গেছে। লাভ ফ্রম বাংলাদেশ। হ্যাঁ, OnePlus-এর বেশ কিছু স্মার্টফোনে গ্রিন লাইন ইস্যু প্রবলেম সত্যিই হয়েছে। আমরা OnePlus 9 সিরিজে দেখেছি, OnePlus 8 সিরিজে দেখেছি, এমনকি OnePlus 11R যে ফোনটা লঞ্চ হলো তাতেও বেশ কিছু ইউজার রিপোর্ট করেছেন যে সেই ফোনগুলোতে গ্রিন লাইন ইস্যু এসছে। সুতরাং মন খুলে
ওয়ানপ্লাসের ফোন রেকমেন্ড করতে সত্যিই অসুবিধা হয়, কিন্তু তারপরও ওয়ানপ্লাসের যে অক্সিজেন ওএসটা আছে সেটা অনেকেই বলে কালার ওএসের সাথে একদম হুবহু এক, কিন্তু তারপরেও কোথাও গিয়ে এক্সপিরিয়েন্স একটু হলেও আমার মনে হয় অক্সিজেন ওএসে বেটার পাওয়া যায়। অক্সিজেন ওএসে কোনো রকম কিন্তু ওই নোংরা অ্যাপ্লিকেশন থাকে না যেটা কালার ওএসে থাকে, ওই হট অ্যাপস, হট গেমস, এই ধরনের অ্যাপ্লিকেশনগুলোর কথা বলছি যেগুলো অক্সিজেন ওএসে থাকে না। অক্সিজেন ওএসের যে স্ক্রিন স্মুথনেস সেটাও আমার কিন্তু কালার ওএসের থেকে একটু হলেও বেটার লাগে, কিন্তু তারপরও এই যে গ্রিন লাইন ইস্যু এইগুলো সত্যিই ওয়ানপ্লাসকে অস্বস্তিতে ফেলেছে। পোকোর মাদারবোর্ড ইস্যু, রেডমির ক্যামেরা ইস্যু, ওয়ানপ্লাসের গ্রিন লাইন ইস্যু, স্যামসাংয়ের ওভার প্রাইসড ইস্যু, এই সমস্তগুলো নিয়েই আমাদের চলতে হবে। তার মধ্যে থেকে ভালো ফোনগুলো আমাদের বেছে নিতে হবে। সুপ্রিয় কুণ্ডু, দাদা স্মার্ট ওয়াচের গিভঅ্যাওয়ে রেজাল্ট কবে দেবেন? স্মার্ট ওয়াচের গিভঅ্যাওয়ে রেজাল্ট এই সপ্তাহেই আসবে। তানভীর আহমেদ, আইফোন 13 প্রো পরিবর্তন করে পিক্সেল 7 প্রো নেওয়া কি ঠিক হবে? না, আমি হলে কখনোই নিতাম না। তবে হ্যাঁ, এখন যদি আপনি অ্যাপেল ছেড়ে অ্যান্ড্রয়েডের দিকে শিফট করতে চান তাহলে বলবো আইফোন 13 প্রো বিক্রি করতে গেলে এখন তো দাম অনেকটাই কম পাবেন, ভেবে দেখবেন। আর হ্যাঁ, আপনি স্যামসাংয়ের কোনো ফোনে আপগ্রেড হন বা কনভার্ট হন, সেটা আপনার জন্য বেটার এক্সপিরিয়েন্স দেবে। সৌরভ মাঝি ব্লগস, ভিভো X90 প্রাইস ইন ইন্ডিয়া। ভিভো X90 এটা কখনোই ভ্যালু ফর মানি ডিভাইস হবে না। আমার যেটুকু মনে হয়েছে ফোনটার দাম 60 থেকে 70 হাজার রুপির মধ্যে হবে, যেটা বাংলাদেশে প্রায় 1 লাখ টাকা। আর 60 থেকে 70 হাজার রুপিতে মিডিয়াটেকের প্রসেসর কতটা আপনারা নিতে চাইবেন ভেবে দেখবেন। আর যেটুকু আমি অনেকের সাথে তো কথা হয় যারা ভিভো X90 হাতে পেয়েছে, ক্যামেরা গন্ডগোল হতে পারে, স্যামসাংয়ের থেকে পিছিয়ে থাকতে পারে। দেখা যাক, ফোনগুলো আসুক, তারপরে আপনারা তো রিভিউ অনেক দেখতেই পাবেন। জারিফা ফিশ অ্যান্ড অ্যাগ্রো ফার্ম, স্যামসাং গ্যালাক্সি A54 অর OnePlus 11R হুইচ ক্যান বাই। আপনি যদি সিকিওর ফোন চান, ধরুন 4-5 বছর ইউজ করবেন, কোনো রকম টেনশন থাকবে না, সফটওয়্যার আপডেট ঠিকঠাক পাবেন, পারফরমেন্সে কোথাও গিয়ে একটু কম্প্রোমাইজ করতে পারবেন, তাহলে স্যামসাং গ্যালাক্সি A54। হ্যাঁ, আপনি গ্রিন লাইন সমস্যা নিয়ে টেনশন করবেন, আপডেটের মাধ্যমে একটু বুকটা থক করবে যে ফোনটা পরবর্তীতে গ্রিন লাইন ইস্যু আসবে কিনা। আর যদি আপনি গেমিং সেন্ট্রিক একটা ডিভাইস চান, কার্ভ ডিসপ্লে চান, তাহলে সেক্ষেত্রে OnePlus 11R, আমি হলেও হয়তো OnePlusটাই প্রেফার করতাম। শারিয়ার হাসান সিফাত, ভাই আমি 40 থেকে 50 হাজার টাকার মধ্যে বাংলাদেশে একটা ফোন কিনতে চাইছি। তিনি সামনের মাসের 2 তারিখে ফোনটা কিনবেন, তো সাজেশন চেয়েছেন। 40 থেকে 50 হাজার টাকার মধ্যে বেশ কিছু ফোনকে রেকমেন্ড করা যায়। প্রথমত স্যামসাং গ্যালাক্সি S21 FE, দ্বিতীয়ত নাথিং ফোন 1, 2 তো এখন লঞ্চ করেনি। তারপরে হচ্ছে IQ Neo 6, এই ফোনটাও কিন্তু বেটার অপশান। তবে হ্যাঁ, ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন চাইলে স্যামসাং আর নাথিং। আর যদি পারফরমেন্স সেন্ট্রিক স্মার্টফোন চান, IQ Neo 6 হতে পারে, OnePlus 11R হতে পারে, গুগল পিক্সেল 6 ফোনটাকেও আপনারা ভেবে দেখতে পারেন, 6A ফোনটাকে ভেবে দেখতে পারেন। এই ফোনগুলোর কিন্তু রিভিউ অলরেডি আমাদের পরিবারে আছে, আপনারা চাইলে একবার দেখে নিতে পারেন। MD মামুন মিয়া, নাথিং ফোন 1-এ কি কোনো রকম ছবি, ফাইল, অ্যাপ লক করে রাখা যায় না? আশা করি উত্তরটা পাবো না, পাওয়া যায় না। নাথিং ফোন 1 একদম স্টক অ্যান্ড্রয়েড UI এর সাথে এসছে এবং সেখানে কোনো রকম মানে এক্সট্রা ফিচার্স নেই, ওই যে সেকেন্ড স্পেস। হ্যাঁ, তবে নতুন ইউজার প্রোফাইল আপনি সেখানে ক্রিয়েট করতে পারবেন, অ্যাপ লকের ফিচার নেই, ডুয়েল অ্যাপ্লিকেশন ইউজ করার ফিচার নেই। তো এই সমস্ত ফিচার কিন্তু আপনি নাথিং ফোন 1-এ পাবেন না। নাথিং ফোন 1 একদম স্টক অ্যান্ড্রয়েড UI এর সাথে আসবে, সেখানে কোনো রকম ব্লুটুথ নেই, কোনো রকম এক্সট্রা অ্যাপ্লিকেশনও নেই, সুবিধাও নেই। তবে হ্যাঁ, নাথিং ফোন 2 শোনা যাচ্ছে এমন একটা অপারেটিং সিস্টেম সেখানে থাকবে, সেখানে নাকি এই সমস্ত প্রয়োজনীয় ফিচারগুলো থাকবে। আলটিমেটলি এই সমস্ত ফিচারগুলো কিন্তু আমরা ইউজ করি ডেইলি লাইফে। প্রসেনজিৎ আদব, দাদা আমি একটা স্যামসাংয়ের ফোন নেব, A14, F14, M14, F23, কোনটা বেশি দিন ব্যবহার করা যাবে? আমি 10 বছর ব্যবহার করব, আমি তোমার ভিডিও রোজ দেখি। 10 বছর ব্যবহার করার জন্য আমি কোনো ফোনই রেকমেন্ড করতে পারি না, কারণ অ্যান্ড্রয়েড ফোন 10 বছর ব্যবহার করা আমি সত্যি খুব কম মানুষকে দেখেছি, দেখিনি একেবারে বলবো না, তো খুব কম মানুষকে দেখেছি। তবে এই সমস্তগুলোর ফোন মধ্যে A14 ফোনটাই কিন্তু আপনার অনেকটা বেটার হবে, কারণ সেখানে আপডেট বেশি থাকবে, A সিরিজের স্মার্টফোন, বেটার বিল্ড কোয়ালিটি থাকবে, ক্যামেরা অনেকটা বেটার। তবে হ্যাঁ, ওর ডিসপ্লে বেজেল বেশি রয়েছে। আর F23 ফোনটাও বেটার, তবে F23 ফোনটা তো একটু পুরনো হয়ে গেছে, A14 আপনার জন্য বেটার হবে। পরিমল রায়, দাদা বাংলাদেশ থেকে বলছি, OnePlus 9 ভার্সেস নাথিং ফোন 1 কোনটা ভালো হবে? আজকের দিনে দাঁড়িয়ে OnePlus-এর ফোন রেকমেন্ড করতে পারছি না, ওই গ্রিন লাইন ইস্যু। একটা 40,000 টাকা দিয়ে ফোন কিনবেন, তারপর গ্রিন লাইন ইস্যু হলে সত্যিই আপনি বলবেন আমরা ভুলভাল ফোন রেকমেন্ড করেছি, তো সেদিক থেকে নিশ্চিন্ত হবে নাথিং ফোন 1। MD আব্দুল, দাদা আমার একটা প্রশ্ন আছে, প্রশ্নটা হলো যে আইফোন গ্লোবাল ওয়ারেন্টি দিয়ে থাকে, স্যামসাং কেন গ্লোবাল ওয়ারেন্টি দেয় না? কারণ আইফোনের সমস্ত ফোন এক, মানে ইউএসের যে আইফোনটা আপনি কিনবেন সেটা আপনি ইন্ডিয়াতেও একই আইফোন পাবেন, মানে পার্টস একই পাবেন, মডেল নাম্বারও একই থাকবে। কিন্তু স্যামসাংয়ের ক্ষেত্রে দেখা গেল স্যামসাং গ্যালাক্সি S21 FE, ধরুন ইউরোপের মার্কেটে সেটা কোয়ালকমের প্রসেসর দিয়ে গেল, ইন্ডিয়ার মার্কেটে সেটা হয়ে গেল কি এক্সিনোসের প্রসেসর। আবার
ইউরোপের মার্কেটে হয়তো একটা স্মার্টফোন অন্য নামে লঞ্চ করলো, স্যামসাং গ্যালাক্সি A14, আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, ইন্ডিয়াতে সেটা চলে এলো M14 নাম নিয়ে। তো সেক্ষেত্রে বিভিন্ন ধরনের মিসকনফিউশন তৈরি হয় এবং বিভিন্ন কান্ট্রিতে স্যামসাংয়ের পলিসি বিভিন্ন ধরনের, তাই জন্য স্যামসাং কখনো গ্লোবাল ওয়ারেন্টি দিতে পারে না। শাকিরা লাইভ বিডি, দাদা মোবাইলে হেভি এডিটিংয়ের জন্য প্রসেসর কোন প্রসেসরটা ভালো, মিডিয়াটেক নাকি স্ন্যাপড্রাগন? একটা সময় মিথ ছিল যে স্ন্যাপড্রাগনের প্রসেসরে নাকি ভালো ভিডিও এডিটিং করা যায়, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে স্ন্যাপড্রাগন এবং মিডিয়াটেক একদম সমকক্ষ হয়ে গেছে। মিডিয়াটেকের ফোনগুলোতেও বেশ ভালোভাবে আপনি কিন্তু ভিডিও এডিটিং করতে পারবেন, ভিএন অ্যাপ্লিকেশন আছে, কাইন মাস্টার আছে, আজকের দিনে অনেক আধুনিক অ্যাপ্লিকেশন বেরিয়ে গেছে, ক্যাপকাট রয়েছে, বিভিন্ন অ্যানিমেশন সেখানে আপনি ইউজ করতে পারবেন। সজীব চন্দার, দাদা কম দামে কার্ভ ডিসপ্লে ফোন ভালো হয় কি? রিয়েলমি 10 Pro প্লাসের বলছি, এই দামে কার্ভ ছাড়া ডিসপ্লে ভালো হয়? হ্যাঁ, রিয়েলমি 10 Pro প্লাস, হ্যাঁ মানছি সেখানে স্যামসাংয়ের ডিসপ্লে নেই, বিওএই ডিসপ্লে নেই, চাইনিজ একটা আননোন কোম্পানির ডিসপ্লে সেখানে দিয়ে দেওয়া হয়েছে, তবে রিয়েলমি 10 Pro প্লাসের ডিসপ্লে নিয়ে কোনো রকম ঝামেলা নেই, ইস্যু নেই। পিয়াল বিশ্বাস, S22 প্লাস 8/256 72,000 টাকায় আনঅফিসিয়ালি পাওয়া যায়, সিঙ্গেল সিম নেওয়া কতটা যুক্তিসঙ্গত? প্রথমেই বলি, সিঙ্গেল সিম মানে সেটা কিন্তু ইন্ডিয়ান ভার্সন নয়, সেটা বাংলাদেশের ভার্সন নয়, কোন দেশের ভার্সন সেটা আগে দেখে নেবেন। আর ওয়ারেন্টি বা সাপোর্ট কিছু আছে কিনা, 72,000 টাকা খরচ করবেন, তারপর ওয়ারেন্টি না পেলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। তার থেকে বলবো ইন্ডিয়াতে চলে আসুন, 60,000 রুপির আশেপাশে S22 প্লাস পাওয়া যায়, ইন্ডিয়াতে আসুন, এক রাত থাকুন, তারপরে S22 প্লাস একদম ভালো ওয়ারেন্টি সমেত ফোন কিনে নিয়ে যান, সেটা আপনার জন্য বেটার হবে। আর S22 প্লাসের রিভিউ এই সপ্তাহেই আনার চেষ্টা করছি। ফাইমুন, ভাইয়া 2023 সালে আইফোন SX নেওয়া কি ঠিক হবে, না হলে 30,000 টাকার মধ্যে বেস্ট ফোন কোনটা হবে? না, আজকের দিনে দাঁড়িয়ে আইফোন 12-এর নিচে কোনো ফোন নেওয়া ঠিক হবে না। আর 30,000 টাকার মধ্যে বেস্ট ক্যামেরা আর পারফরমেন্স দিয়ে স্যামসাং গ্যালাক্সি S21 FE, নাথিং ফোন 1, তারপর IQ Neo 6, এই সমস্ত ফোনগুলো আপনারা ভেবে দেখতে পারেন। গুগলের পিক্সেল 6-এ অলরেডি একটু আগে আলোচনা করছিলাম। পরের বন্ধু কমেন্ট করেছে শাহ আলম, দাদা দামি ফোনের ব্যাটারি আর কম দামি ফোনের ব্যাটারির মধ্যে কি কোনো পার্থক্য থাকে? অনেকবার প্রশ্ন করেছি, তবে উত্তর পাইনি, আশা করি এবার উত্তর দেবেন। কম দামি বলতে আপনি যদি একদম লোকাল মার্কেট বলেন, মানে লোকাল কোম্পানির ফোনগুলো বলেন, তাহলে সেক্ষেত্রে ব্যাটারির কোনো বাজবিচার নেই, চাইনিজ কোম্পানির ব্যাটারি ধরে দেওয়া হয়। তবে হ্যাঁ, একটু যদি আপনি কোম্পানির ব্যাটারি দেখেন, মানে স্যামসাং প্রোভাইড করছে, শাওমি প্রোভাইড করছে, সেগুলো প্রত্যেকটা ফোনের জন্য একই টেকনোলজির ব্যাটারি ব্যবহার করা হয়। হতে পারে অন্য কোম্পানির ব্যাটারি সেখানে দেওয়া হচ্ছে, কিন্তু টেকনোলজিটা একই থাকে। আর ফোল্ডিং ফোনগুলোয় দুটো ব্যাটারি থাকে, টেকনোলজি কিন্তু একই। এমডি তফিকুল ইসলাম, স্যামসাং গ্যালাক্সি S21 FE নাকি A54 নাকি F54 এর জন্য ওয়েট করব, কনফিউশনে আছে। F54 তো এখনো লঞ্চ করেনি, সুতরাং ওটা নিয়ে ভাবার দরকার নেই। S21 FE চোখ কান নাক বুঝে আপনি নিয়ে নিতে পারেন, আর চোখ কান নাক বুঝে লাইক করতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন, ওতেও কোনো বাধা নেই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আপনার কোনো প্রশ্ন থাকলে আজকের ভিডিওর কমেন্ট বক্সে করে রেখে যাবেন, আগামী সপ্তাহে অবশ্যই উত্তর মিলবে।